ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার ভৌতবিজ্ঞান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, যেটা চলো তড়িৎ। এই অধ্যায়টাও তোমাদের আলোর মতোই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটাও আমাদের প্রায় 2 সপ্তাহ মতো সময় লাগবে এই তড়িৎটা পড়াতে। তো এটা তোমরা সবার আগে কি বলেছি, নাম্বার ডিভিশনটা দেখে নিতে হবে। দেখো, এখান থেকে একটা এমসিকিউ, দুটো এমসিকিউ আসবে 2 নাম্বার। 1 নাম্বারের প্রশ্ন আসবে দুটো। এসে মানে সংক্ষিপ্ত উত্তর, মানে 2 নাম্বারের প্রশ্ন আসবে একটা, আর 3 নাম্বারের প্রশ্ন আসবে কিন্তু দুটো। তার মানে আমরা আলোতে দেখেছি 3 নাম্বারের দুটো প্রশ্ন আসবে, তড়িতে আমরা 3 নাম্বারের দুটো প্রশ্ন পাচ্ছি, 2 নাম্বারের একটা। তাহলে এখানে আমাদের টোটাল প্রশ্ন আসছে কটা? 7টা। আর আমরা পেয়ে যাব 12 নাম্বার। তাহলে এই 12 নাম্বার আমরা কি করে পরীক্ষার খাতায় সিকিউর করে দেব সেটা আমরা দেখে নিই। তো প্রথমেই তড়িৎ। তোমরা সবাই তড়িৎ সম্পর্কে কিছুটা হলেও জানো, ভিতরে জিস্ট না জানলেও সবাই শুনেছো যে তড়িৎ কি জিনিস। তোমাদের বাড়িতে ইলেকট্রিক সবার এখন বর্তমানে আছে। তাই এই যে তড়িৎ বা বিদ্যুৎ, এর জন্য সব থেকে ছোট যে বস্তু বা জিনিসটার দরকার সেটা হচ্ছে আধান। তাহলে আধান কি? কোনো আহিত বস্তুই আধান। আহিত বলতে যার চার্জ আছে বা যার কারেন্ট আছে, এটাই হচ্ছে আধান। এই আধান 2 প্রকার, একটা পজিটিভ বা ধনাত্মক আধান, একটা নেগেটিভ বা ঋণাত্মক আধান। এই হচ্ছে আধান। তাহলে এখানে দেখো, এই একটা তড়িৎ আধান আর এই একটা তড়িৎ আধান। এই তড়িৎ আধানের এই এ আধানের পরিমাণ হচ্ছে Q1 আর বি বস্তুটার আধানের পরিমাণ হচ্ছে Q2, আর এদের মধ্যে দূরত্ব R। আর এই যে সম্পর্ক আছে, এই সম্পর্ক দিয়ে আমাদের বিজ্ঞানী কুলম্ব তৈরি করে ফেলেছে তৈরি করেছিলেন তড়িতের সূত্র বা তড়িতের সমীকরণ, যা বলতে পারো সেটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে F ভ্যারিয়াস টু Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে? তাহলে Q1 Q2 মানে এ বস্তুর আধান বি বস্তুর আধানের গুণফল, আর আর হচ্ছে দূরত্ব, আর স্কয়ার মানে সেই দূরত্বের বর্গ। ঠিক আছে? তাহলে এই আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক আর বর্গের দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কুলম্বের সূত্রটা কাকে বলে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা কি বলবো? দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যেকারের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেই আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে দুটি বিন্দু আধানের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল, এখানে এফটা কিন্তু বল। ঠিক আছে? আকর্ষণ বা বিকর্ষণ বল ওই বিন্দু দুটির আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? আচ্ছা, বিন্দু তড়িৎ আধান যেটা বলছি, বিন্দু তড়িৎ আধান যেটা সূত্রেও বললাম যে বিন্দু তড়িৎ আধান, বা ছবিতেও তোমাদের দেখিয়েছি, এই হচ্ছে বিন্দু তড়িৎ আধান। বিন্দু তড়িৎ আধান কি? মানে যে তড়িৎ আধানের মানে কি বলবো, মানে এই তড়িৎ আধানের হচ্ছে এতই ছোট বা এতই ক্ষুদ্র যা এই দূরত্বের কাছে নগণ্য। মানে এদের দূরত্ব এতটাই বেশি, এদের পরিমাণের থেকে দূরত্ব এতটাই বেশি যে আধান দুটো নগণ্য। এটাই হচ্ছে তড়িৎ বিন্দু আধান। তাহলে কুলম্বের সূত্রের সমীকরণ থেকে আমরা পেয়ে গেলাম F ভ্যারিয়াস টু Q1 Q2 বাই R স্কয়ার। এখান থেকে আমরা ভেদের সূত্র অনুযায়ী পেয়ে গেলাম একটা সমানুপাতিক ধ্রুবক K ড্যাশ Q1 Q2 বাই R স্কয়ার। এটাই হচ্ছে কুলম্বের সূত্রের সমীকরণ। ঠিক আছে? আর কি? এই K এর মান আর এই যে কুলম্বের সূত্রে এই যে ছবিটা এঁকেছি, এখানে কিন্তু এই বলটা কাজ করবে এই R বরাবর, আর এই বলের মানটা নির্ভর করবে হচ্ছে ওই মাধ্যমের প্রকৃতির উপর। ঠিক আছে? কেন মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে সেটা আমরা এখানে বিস্তারিত দেখে নেব। দেখো, কারণ এই K এর মান নির্ভর করবে
মাধ্যমের প্রকৃতি আর ব্যবহৃত এককের উপর। এই কে এর মান যেহেতু এর মধ্যে যুক্ত রয়েছে সেহেতু এফ এর মানও মানে এফেক্ট ফেলবে। তাই কে এর মান যখন মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল তাহলে এফ এর মানও মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। আর কে এর মান সাথে কি ব্যবহৃত এককের উপরও নির্ভরশীল। এবার এককের উপরে কি রকম ভাবে নির্ভরশীল সেটা আমরা দেখব। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে যদি আমরা দেখতে পাচ্ছি এই কে ড্যাশের মান হচ্ছে 1, মানে বায়ু বা শূন্য মাধ্যমে এই কে ড্যাশের মান হচ্ছে 1 সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি এই কে ড্যাশের মান 1 হয় তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা পেয়ে যাব হচ্ছে এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দেখো আমি এখানে সেটাই লিখেছি, সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই কে, আর এখানে কে ড্যাশের মান হচ্ছে 1, আর কেটা কি তড়িৎ ভেদ্যতা। এই ধ্রুবকটার আমরা কি হিসাবে ব্যবহার করি, তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সমীকরণটি হলো এইটা যেটা আমি তোমাদের বললাম। এবার এসআই পদ্ধতিতে এই কে ড্যাশের মানই হয়ে যায় 1/4 পাই এপসাইলন নট। এই 1/4 পাই এপসাইলন নট এর কারণেই এককের উপর আমরা নির্ভর করি, কে এর মানটা এককের উপরও নির্ভর করে। তাহলে দেখো এই এপসাইলন নট এর জন্য এসআই পদ্ধতিতে 1/4 পাই এপসাইলন নট ধরা হয়। সেখান থেকে সমীকরণটা আমাদের দাঁড়ায় এই এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এই এপসাইলন নটটাই হচ্ছে আমাদের শাশ্বত ধ্রুবক। পায়ের মান আমরা জানি, 4 এর মান জানি, 1 আছে, 4 এর মান আছে, 1 আছে, পায়ের মান জানি। তাহলে এগুলো তো একটা সংখ্যা, সংখ্যা হলে তো সেটা ধ্রুবক হবেই, কিন্তু এই এপসাইলন নটটাও একটা সংখ্যা। সেই সংখ্যাটা এই এপসাইলন নটের মানটা আমরা দেখো এখানে লিখেছি 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স আর মিটার -2। ঠিক আছে, আর এই এপসাইলন 1/4 পাই এপসাইলন নটের মান এখান থেকে পাচ্ছি 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। কেন কুলম্ব -2? কেন? এইটা এপসাইলন নটটা তো এই এককটা তো নিচে চলে যাবে না। এই দেখো এই এপসাইলনের মান যদি এইটা হয় তার একক যদি এইটা হয় তাহলে এখানে তো এপসাইলনটা নিচে আছে, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেলে এটা মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হবে। তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। ঠিক আছে, এই হচ্ছে তাহলে এই সমীকরণে আমরা এখান থেকে কিন্তু এটা বুঝতে পারলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা যে কেন এককের উপর নির্ভর করছে। আর এর মানটা যেহেতু আমরা বলেছি যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে, সেটাও দেখলাম যে কেন মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে। এবার আমরা দেখে নেব আধানের একক। এখানে আমি ধরে নিচ্ছি যে Q1 ও Q2 এক, আরও এক, তাহলে এপসাইলন নট 1/4 এপসাইলন নটের মান এইটা, তাহলে এইটা হলে এফ সমান সমান আমরা পেয়ে যাচ্ছি এইটা। আর আধানের এসআই ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, এখানে তাহলে একক নিউটন হলো কেন? দেখো এখানে তো আমার এপসাইলন নটের একক এইটা ছিলই। ঠিক আছে, এইখানে দেখো এইটা হচ্ছে দূরত্বর বর্গ, তার মানে এটাও মিটার স্কোয়ার, এই মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ার কেটে যাবে। ঠিক আছে, আর এখানেও দেখো কুলম্বের দুটো আধানের একক কুলম্ব, এই দুটো কুলম্ব গুণ হয়ে কুলম্ব স্কোয়ার তৈরি হবে, তাই এই ইনভার্সের সাথে এই স্কোয়ারটা কেটে যাবে, সেই জন্য এখানে বলের এককটা নিউটন এলো। ঠিক আছে, তাহলে একক আধানের সংজ্ঞা আমরা কি দেব? যে দুটি সমমাত্রিক তড়িৎ আধানকে 1 মিটার দূরে রাখলে পরস্পরের উপর যদি 9 ইন্টু 10⁹9 নিউটন বল প্রয়োগ করে তবে সেই আধানকে একক আধান বলে। আশা করছি তোমরা এখানে যা যা লেখা আছে, যা যা আমি বললাম বুঝতে পেরেছো। এটা দেখে নাও, তারপরে পরবর্তীটুকু আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। পরের আর অল্প একটু আমরা যেটা পড়বো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। চলো তাহলে পরবর্তী অংশটুকু দেখে নেওয়া যাক। আলোর পরে কিন্তু চলতড়িৎ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এটা অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা আমি যেমন ভাবে চলবো আমার সাথে সাথে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখে সেইটুকু পড়া করে রাখবে। খুব অল্প করে পড়াবো, ঠিক আছে? 2 সপ্তাহ
কিংবা 2.5 সপ্তাহ সময় লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। একদম আস্তে আস্তে আমরা পড়বো, টু দি পয়েন্ট পড়বো, সব জিনিস আমরা বুঝে নেব এবং পরীক্ষায় যাতে কি করে আমরা তড়িৎ থেকে আসা কোনো প্রশ্ন সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে উত্তর করে দিতে পারি, সেই জায়গাটা আমরা তৈরি করব। আর একটা জিনিস আমি এখানে, তোমরা দেখবে ভিডিওটা একটু এগিয়ে গেলে দেখবে যে আমি লিখেছিলাম যে আধানের একক হচ্ছে নিউটন, এটা ভুল হয়ে গেছে, এখানে আধানের একক হবে কুলম্ব। ঠিক আছে, সি, এটা সি প্রতীক চিহ্ন দিয়ে আমরা ডিনোট করি। তা চলো পরবর্তী আমরা এটা শুরু করছি। তাহলে বিভব, তড়িৎ বিভব। তাহলে দেখো এটা একটা বড় বস্তু, এটা একটা ছোট বস্তু, এতে আধানের সংখ্যা ধরে নিচ্ছি বেশি আছে, এটাই ওর থেকে কম আছে। এটা একটা তার দিয়ে জুড়ে দিলাম, জুড়ে দিলে কি হওয়ার কথা ছিল, এ বিন্দু থেকে বি বিন্দুতে তড়িৎ আসার কথা ছিল, কারণ এর বেশি আছে, একে দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে বি থেকে এ তে তড়িৎ যাচ্ছে, তার মানে তড়িৎ বিভবের জন্য কিন্তু তড়িৎ আধানটা প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, এই যে তড়িদাহ অবস্থাটা তৈরি হচ্ছে এটাকেই আমরা তড়িৎ বিভব বলছি। ঠিক আছে, তো তড়িৎ বিভবের সংজ্ঞা যদি দাও তাহলে কিভাবে দেবে, যে তড়িৎ বিভব হলো এমন একটি তড়িৎদাহ অবস্থা যে অবস্থার সাহায্যে আমরা জানতে পারি বা বুঝতে পারি কোনো বস্তু থেকে কোনো বস্তুতে কিভাবে বা কতটা পরিমাণ আদান আদান প্রদান হবে, এটাকেই আমরা তড়িৎ বিভব বলি। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভবটা কি, অসীম থেকে কোনো বস্তুকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসি, সেটা নিয়ে আসতে যত পরিমাণ আমাদের কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেবো, যদি বলে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভবের সংজ্ঞা দাও, তাহলে কি করে দেবো, অসীম অসীম থেকে একক ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কণাকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ বল বা কার্য, বল না কার্য সম্পন্ন হয় তাকে আমরা বলছি তড়িৎ বিভব। তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু ডাব্লিউ দিয়ে ডিনোট করি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এখানে ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, ভি হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রে অবস্থিত বিন্দুর বিভব পার্থক্য, আর কিউ হচ্ছে ওই কণাটিতে কতটা পরিমাণ আধান আছে সেটা হচ্ছে কিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তেমনি এই যে তড়িৎ, এটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, আর এই তড়িৎ হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এই যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ যে স্থিতিশক্তি রূপে থাকে এটাই তড়িৎ বিভব। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তি রূপে থাকে এটাকেই আমরা বলবো তড়িৎ বিভব। ঠিক আছে, সেই যে শক্তিটা স্থিতিশক্তি রূপে থাকে সেই স্থিতিশক্তিটাই তড়িৎ বিভব। আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে এই দুটোর মধ্যে তাহলে এমন একটা তড়িৎ বিভব হচ্ছে এমন একটা তড়িদাহ অবস্থা যে অবস্থার সৃষ্টি হলে আমরা দেখতে পাই যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে বিভবের আদান প্রদান ঘটছে। কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে সেইটা জানার জন্য বা বোঝার জন্য কতটা পরিমাণ যাবে সেটাকেই আমরা বলবো তড়িৎ বিভব। ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব হচ্ছে অসীম থেকে একক ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কণাকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যতটা পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ সবসময় স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, আর এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে তড়িৎ বিভব। যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র তার যে কোনো বিন্দুতে স্থিতি শক্তি হিসাবে তড়িৎ সঞ্চিত আছে, সেই স্থিতিশক্তিটাই হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, এবার আমরা দেখে নেব বিভব পার্থক্য। বিভব পার্থক্যতেও দেখো ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এখানে কৃতকার্য বাই আধান। দেখো এখানে যদি কিউটা এ পাশে নিয়ে আসি তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ পেয়ে যাবো। তাহলে বিভব প্রভেদের পার্থক্যটার সংজ্ঞাটা কি দেবো, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ চলাকালীন এক তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ আধানকে স্থানান্তরিত করতে যত পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব পার্থক্য, ওই দুটো বিন্দুর বিভব পার্থক্য। এই বিন্দু থেকে তড়িৎ এনে যদি এই বিন্দুতে নিয়ে আসতে হয়, নিয়ে যতটা আমরা কাজ করছি কিউ পরিমাণ তড়িৎ আনতে, এ ভাবো এটা একটা তড়িৎ ক্ষেত্র,
এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা আধান, এই বিন্দুর আধানটাকে এইখানে নিয়ে আসতে যতটা কার্য সম্পন্ন হবে সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রবাহ চলাকালীন কোনো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ স্থানান্তরিত করার জন্য যতটা পরিমাণ কার্য সম্পন্ন হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, এইবার দেখে নেব ভোল্ট। ভোল্টটা কি? এই তড়িৎ বিভব আর বিভব পার্থক্যের এককই হচ্ছে ভোল্ট। এই ভোল্টটা আমরা ভি দিয়ে ডিনোট করি, ভোল্ট। তাহলে ভোল্ট সমান সমান হচ্ছে 1 কুলম্ব বাই 1 জুল। ঠিক আছে, আর এটা 1 ভোল্ট হচ্ছে, তাহলে জুল কুলম্ব ইনভার্স, এর মাত্রা হচ্ছে এম, এর স্কয়ার, টি টু দি পাওয়ার -3, এ ইনভার্স, এটা অ্যাম্পিয়ার। এটা অ্যাম্পিয়ার মানে কারেন্ট, তোমরা প্রাকৃতিক রাশিতে 9-এ পড়েছো। এটা অ্যাম্পিয়ার, আর এটা টি মানে টাইম, এল মানে লেন্থ, আর এম মানে মাস। এটা তোমরা সবাই পড়েছো, এটা আশা করছি তোমরা সকলেই জানো। আর তাহলে ভোল্ট কাকে বলবো? 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে যদি 1 জুল কার্য সম্পন্ন হয় তাকেই আমরা বলে থাকি 1 ভোল্ট। তাহলে 1 কুলম্ব আধান বিশিষ্ট কোনো বস্তুকে, কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ চলাকালীন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে যদি 1 জুল কার্য সম্পন্ন হয় তখন তাকে আমরা বলে থাকি 1 ভোল্ট। ঠিক আছে, আজ এইটুকুই, অল্প করে পড়াবো, বেশি পড়াবো না, একেবারে যতটা বোঝা সম্ভব বা যতটা বোঝালে বা পড়ালে তোমাদের পড়তে সুবিধা হবে, চাপ কম পড়বে, কিন্তু ভালো বুঝতে পারবে, ভালো শিখতে পারবে, সেইটুকুই কিন্তু আমি তোমাদের পড়াই। তো ফাঁকি মেরো না, পড়ার মধ্যে থাকো, আমার সাথে সাথে চলো। পরের দিন কিন্তু এই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, আধান কি, এই সংজ্ঞাগুলো, কুলম্বের সূত্র পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় লাগবে। ফলে এইটা না পড়লে কিন্তু পরের ভিডিওতে গিয়ে কোনো লাভ হবে না। তাই যেটুকু পড়িয়েছি ভালো করে পড়ো, এইখানের 12 নম্বর কিন্তু খুব সহজেই তাহলে সিকিউর করতে পারবে। আজ এইটুকুই, ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি পড়ানো বুঝতে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করো, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।